দেখুন, আজকে যেভাবে শুরু করব সেটা শুনে শাহরুখ খান খুশি নাও হতে পারে, এবং রাগ করার তার যথেষ্ট কারণ আছে। হবে নাই বা কেন বলুন? তাঁর সিনেমার হিট ডায়ালগ, সেই ডায়ালগকে বর্তমান পটভূমিতে আমরা যদি একটা শয়তানকে ব্যাখ্যা করতে ব্যবহার করি, রাগ হতেই পারে। 1993 সালে বাজিগার সিনেমায় শাহরুখ খানের একটা হিট ডায়ালগ ছিল, হার কে জিতনে ওয়ালো কো বাজিগার कहता है। 2026-এ দাঁড়িয়ে আমরা এরকম একটা ক্যারেক্টার পেয়েছি, চরিত্র পেয়েছি, যিনি হারেন তারপর জেতার দাবি করেন। তার নাম হচ্ছে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি হেরেছেন, ভারতের সঙ্গে যুদ্ধে হেরেছেন, সেনাবাহিনী দিয়ে অসাধারণ কিছু করে দেখাতে পারেননি, কিন্তু তারপর জিতেই চলেছেন। অপারেশন সিঁদুরে পাকিস্তান ল্যাজে গোবরে হয়েছে, 4 দিনে কার্যত শুয়ে পড়েছিল, আমেরিকার হাতে পায়ে ধরে সংঘর্ষ বিরতি হয়েছে, এবং তারপর আসিম মুনিরের পরপর পদোন্নতি হচ্ছে। তিনি পাকিস্তানের সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে ফেলেছেন, সরাসরি অথবা ঘুরপথে। কিন্তু এবার আসিম মুনিরের হাতে যে ক্ষমতা আসতে চলেছে, সেটাই শুধু ভারত নয়, এই উপমহাদেশ নয়, গোটা দেশের জন্য বিপদ। সেটা কি বিপদ, সেটা নিয়েই আজকে আলোচনা করব। আসিম মুনিরের হাতে যদি ক্ষমতা হয়, তাতে বিশ্বের কি বিপদ, সেটা নিয়ে বলবো। সেটা বলার আগে বুঝতে হবে কেন আসিম মুনিরের হাতে ক্ষমতা থাকলে বিশ্বের জন্য বিপদ। তার কারণ, আসিম মুনির হচ্ছেন পাকিস্তানের ফিল্ড মার্শাল, এবং ভারত আর পাকিস্তান এই ক্ষমতা জিনিসটা একটা দেশের কাছে দায়িত্ব, একটা দেশের কাছে বিপদ। মানে একটা দেশের হাতে ক্ষমতা থাকা মানে বিশ্বের প্রতি দায়িত্ব পালন করা, অন্য দেশটির কাছে ক্ষমতা থাকা মানে বিশ্বের জন্য বিপদ। ভারত আর পাকিস্তানের তফাৎ কি, সেটা আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 26শে জুলাই কার্গিল দিবসে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। आज भारत इनोवेशन के रास्ते खोज रहा है तो पाकिस्तान इन्फिल्ट्रेशन के नए रास्ते खोज रहा है। भारत शिप डिजाइन कर रहा है तो पाकिस्तान टेरर डिजाइन में लगा हुआ है। भारत स्टार्टअप इकोसिस्टम खड़ा कर रहा है तो पाकिस्तान टेरर इकोसिस्टम खड़ा कर रहा है। भारत से भी कंडक्टर्स बना रहा है तो पाकिस्तान सुसाइड बॉम्बर्स तैयार कर रहा है। भारत स्पेस मिशंस के लिए जाना जा रहा है तो पाकिस्तान प्रॉक्सी मिशंस चला रहा है। भारत अंतरिक्ष में सैटेलाइट्स भेज रहा है तो पाकिस्तान आज भी आतंकवादियों को सीमाओं के पार भेजने में लगा हुआ है। भारत दुनिया को सॉफ्टवेयर दे रहा है तो पाकिस्तान दुनिया को स्लीपर सेल्स दे रहा है। भारत डाटा सेंटर्स बना रहा है तो पाकिस्तान रेडिकल सेंटर्स बना रहा है। भारत यूपीआई से दुनिया को जोड़ रहा है तो पाकिस्तान हवाला से आतंकवाद को जोड़ रहा है। अगर पाकिस्तान अपने घटिया मंसूबे लेकर हमारी समृद्धि, हमारी प्रॉस्पेरिटी के रास्ते में रोड़ा लेकर आता है तो उसे करारा जवाब देने के लिए हमारी बहादुर सेनाएं बराबर तैयार बैठी हैं। একটা দেশ আলোর দিকে এগিয়ে যাচ্ছে মানে আমাদের দেশ ভারত, আরেকটা দেশ অন্ধকারে তলিয়ে যাচ্ছে মানে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান। আলোর দিকে এগিয়ে যাচ্ছে ভারত, ভারতে সংবিধান সংশোধনী হচ্ছে, আইন সংশোধনী হচ্ছে, সংসদে প্রশ্ন ফাঁস রুখতে বিল আসছে, তা নিয়ে বিতর্ক হচ্ছে। ভারতে সংবিধান সংশোধনী করে মেয়েদের হাতে বেশি ক্ষমতা তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর অন্যদিকে পাকিস্তানের সংসদেও একটা আইন সংশোধনী হয়েছে, এবং সেটা করে কি হয়েছে, আসিম মুনিরের হাতে ক্ষমতা কুক্ষিগত করে দেওয়া হয়েছে। কিভাবে, সেটা আমরা বুঝবো আমাদের ম্যাজিক বোর্ডে। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে আইন সংশোধন করে নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে। সেটা কি, সেটা হচ্ছে এনএসসি, যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড। এই এনএসসি আসিম মুনিরের হাতে সুপ্রিম ক্ষমতা তুলে দিচ্ছে। চীনেও আছে, রকেট ফোর্স থেকে সমস্ত ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড আছে, পাকিস্তান তার অনুকরণে তৈরি করেছে। চীন সারা বিশ্বের কপি করে, পাকিস্তান চীনকে কপি করে, এসব নিয়ে ভাবার কিছু নেই। তাহলে এটার জন্য বিশ্বের বিপদ। প্রথমত বিশ্বের বিপদ হচ্ছে ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড কাকে রিপ্লেস করলো তাই নিয়ে।
ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড রিপ্লেস করলো ন্যাশনাল কমান্ড অথরিটিকে, এনসিএ কে। মানে পাকিস্তানে প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রীর অধীনে একটা এনসিএ, ন্যাশনাল কমান্ড অথরিটি ছিল, যাতে ডিফ্যাক্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তার প্রধান ছিলেন। অর্থাৎ পাকিস্তান যুদ্ধে যাবে কিনা, পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহার করবে কিনা, ভারতের সঙ্গে সংঘাত হলে পাকিস্তান কোন পর্যায়ে অবধি কী কী অস্ত্র ব্যবহার করবে, এগুলো সব ফাইনাল সিদ্ধান্তের অধিকার ছিল শেহবাজ শরীফের হাতে। মানে শেহবাজ শরীফকে পুতুল হিসেবে বসিয়ে রাখলেও আসিম মুনিরকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই ন্যাশনাল কমান্ড অথরিটি বা শেহবাজ শরীফের কাছে অনুমতি নিতে হতো, অথবা কোনো সিদ্ধান্ত নেওয়ার পর তাকে রিপোর্ট করতে হতো। এবার এই ন্যাশনাল কমান্ড অথরিটিকে বাইপাস করে দেওয়া হলো। এই ন্যাশনাল কমান্ড অথরিটির আর কোনো কমান্ড রইল না, তারা শুধু পরামর্শ দিতে পারবে, এবং ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের হাতে পাকিস্তানের পুরো সামরিক দায়ভার চলে গেল বা সামরিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার চলে গেল। এটাকে বলা হচ্ছে কার্যত পাকিস্তানে সামরিক অভ্যুত্থান হয়ে গেল। মানে আসিম মুনির পাকিস্তানের সর্বময় ক্ষমতা অধিকারী হয়ে গেলেন। কিভাবে হয়ে গেলেন? এটাকে বলা হয় সফট কু। কিভাবে হলো? প্রথমে পাকিস্তানে একজন জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। ইমরান খানকে সেনাবাহিনী বা নানা অজুহাতে জোর করে মেয়াদ ফুরোনোর আগেই ক্ষমতা থেকে উৎখাত করল। তারপর তাকে একটা মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে পোড়া হয়েছে, এবং দিনের পর দিন তাকে জেলে পচিয়ে মারার চেষ্টা করা হচ্ছে। ইমরান খানের পার্টি এখনও পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয়। তারা নির্বাচনে লড়তে চেয়েছিল, কিন্তু পাক তেহরিকে ইনসাফ বা পিটিআইকে প্রতীক দেওয়া হয়নি। তারা নির্দল হিসেবে দাঁড়িয়েও সবচেয়ে বেশি আসনে জিতেছে, কিন্তু তারপরও ইলেকশন রিগ করে শেহবাজ শরীফকে পাকিস্তানের ক্ষমতায় বসানো হয়েছে। তারপর অপারেশন সিঁদুর হয়েছে, এই অবধি ঠিক ছিল। এবার অপারেশন সিঁদুরের পর আসিম মুনির নিজেকে ফিল্ড মার্শাল করিয়েছেন, ট্রাম্পের সঙ্গে একটা তাবেদারির সম্পর্ক তিনি তৈরি করেছেন, এবং ইরান সহ বিভিন্ন বিষয়ে মধ্যস্থতা করে তিনি পশ্চিমে বিশ্বের বিশ্বাস অর্জনের চেষ্টা করছেন। এবার এই ন্যাশনাল সার্ভিস কমান্ড করে তিনি নিজের অনুগত একটা সামরিক কর্তাকে সেই ন্যাশনাল সার্ভিস কমান্ডের কমান্ডার করে কার্যত পাকিস্তানের পুরো সামরিক শক্তির হ্রাস নিজের হাতে নিয়ে নিলেন। মানে মুশারফের পর পাকিস্তানে আরও এক সামরিক একনায়কের উত্থান হলো। এতে পাকিস্তানের গণতন্ত্র রইল একটা কাগজে কলমে পশ্চিমে বিশ্বকে দেখানোর জন্য, কিন্তু অ্যাকচুয়ালি পাকিস্তান পুরোপুরি সেনা শাসনের আওতায় চলে গেল। ন্যাশনাল সার্ভিস কমান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটাই, আসিম মুনিরের হাতে পরমাণু অস্ত্র ভাণ্ডারের চাবি চলে যাওয়া। মনে হতে পারে এতে বিপদকার, ভারতেরই বিপদ, পাকিস্তানের ইমিডিয়েট এনিমি হচ্ছি আমরা। না, ভারতের বিপদ নয়। তার কারণ হচ্ছে ভারত পাকিস্তানের যার হাতেই পরমাণু অস্ত্র থাকুক তাতেই ভারতের বিপদ, এবং ভারত তার জন্য নিজেদের প্রিভেনশন নিয়ে রেখেছে। ভারতের নিজের আকাশকে সুরক্ষিত করা হয়েছে, ভারত স্পাই স্যাটেলাইট দিয়ে পাকিস্তানকে মুড়ে রেখেছে। পাকিস্তানের পরমাণু অস্ত্র ভাণ্ডার থেকে যদি একটাও পরমাণু অস্ত্র বেরিয়ে কোনো মিসাইল বা প্লেনে লোড হয়, ভারত রিয়েল টাইমে তার খবর পাবে, এবং ভারত তার প্রয়োজনীয় প্রিভেনশন নিতে পারবে। দ্বিতীয়ত, ভারত পাকিস্তানের সঙ্গে একটা চুক্তিও করে রেখেছে। 1988 সালে রাজীব গান্ধী আর বেনজির ভুট্টোর মধ্যে একটা চুক্তি হয়। দুদেশ কিন্তু তখনও পরমাণু পরীক্ষা করেনি, সেটা 98 সালে গিয়ে বাজপেয়ীর আমলে হয়েছে। 1988 সালে, মানে তার 10 বছর আগে, রাজীব গান্ধী আর বেনজির ভুট্টোর মধ্যে একটা পরমাণু চুক্তি হয়, এবং সেই অনুযায়ী মানে উত্তেজনা কমাতে এবং নিজেদের মধ্যে একটা পারস্পরিক বিশ্বাসের সম্পর্ক রাখতে দুদেশ ঠিক করে যে তারা নিয়মিত নিজেদের পরমাণু রিঅ্যাক্টরগুলো, নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলো কোথায় আছে তার তথ্য পরস্পরের সঙ্গে শেয়ার করবে। সেই চুক্তিটা বাস্তবায়ন হয় 1991 সালে, এবং 1991 সাল থেকে আজ পর্যন্ত প্রতি 1 জানুয়ারি ভারত এবং পাকিস্তান নিজেদের নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলির অবস্থান অক্ষাংশে দ্রাঘিমাংশে পরস্পরকে শেয়ার করে। এবং ভারত পাকিস্তানের মধ্যে এর মধ্যে কার্গিল যুদ্ধ হয়েছে, অপারেশন সিঁদুর হয়েছে, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, বালাকোট এয়ার স্ট্রাইক হয়েছে, প্রচুরবার সব রকম দ্বিপাক্ষিক যোগাযোগ বন্ধ হয়ে গেছে বা টিম করে দ্বিপাক্ষিক যোগাযোগ টিকেছে, সামরিক উত্তেজনা হয়েছে। কিন্তু এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের অবস্থান শেয়ার করার যে ডিপ্লোম্যাসিটা আছে সেটা ধারাবাহিকভাবে চলেছে। সারা পৃথিবীতে আর কোনো দেশ, দুটো পরমাণু শক্তিধর দেশের মধ্যে এই রকম আস্থাবর্ধক কর্মসূচি এই রকম ধারাবাহিকভাবে চলেনি যা ভারত আর পাকিস্তানের মধ্যে চলেছে, এরকম চিরশত্রু দুই দেশের মধ্যে।
এটা সত্যি একটা বিস্ময়কর ঘটনা। আসিম মুনিরের হাতে পরমাণু অস্ত্র ভাণ্ডারের চাবি থাকলে যদি আমেরিকা আর ইউরোপের দেশগুলো মনে করে তা তো ভারতের সমস্যা, ভারতীয় উপমহাদেশের সমস্যা। আসিম মুনিরের হাতে তো এমন লং রেঞ্জের মিসাইলই নেই, এমন দূরপাল্লার মিসাইলই নেই যে আমেরিকা বা ইউরোপে গিয়ে আঘাত করবে। তাহলে আমাদের ভয় কিসের? স্বাভাবিক মনে হতেই পারে। তারপরে আমেরিকার এখন স্ট্র্যাটেজিক পার্টনার হয়েছে পাকিস্তান, ইরানের সঙ্গে যুদ্ধে পাকিস্তান মধ্যস্থতা করছে, মনে হতেই পারে। কিন্তু একটা জিনিস আমেরিকা ভুলে গেছে, পাকিস্তান ডাবল ক্রস করতে ওস্তাদ। পাকিস্তান বুশের আমলে, জর্জ বুশ জুনিয়রের আমলে আমেরিকা স্ট্র্যাটেজিক পার্টনার ছিল সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে। আবার সেই পাকিস্তানি তখনই লাদেনকেও অ্যাবোটাবাদে লুকিয়ে রেখেছিল। কিন্তু পরমাণু অস্ত্র তৈরির যে ফর্মুলা, পাকিস্তানের রিসার্চ যেটা আছে, চীনের নকল করা তবুও যেটা আছে, সেটার চাবিকাঠিও তো আসিম মুনিরের হাতে, সেটার চাবিকাঠিও তো ন্যাশনাল সার্ভিস কমান্ডের হাতে। আমাদের প্রতিবেশী পাকিস্তানের তো একটা হিস্ট্রি আছে। পাকিস্তানের পরমাণু কর্মসূচির জনককে আব্দুল কাদের খান, তিনি কি করেছিলেন? তিনি তো শুধু চাগাইতে পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছিলেন, পাকিস্তানকে পরমাণু শক্তিধর করেছিলেন তা তো নয়। আব্দুল কাদের খান লিবিয়া, ইরান এবং উত্তর কোরিয়াকে পাকিস্তানের নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ফর্মুলা এবং নকশা, ডিজাইন বিক্রি করে দিয়েছিলেন দুর্নীতিগ্রস্ত হয়ে। এবং এটা ভারতের গোয়েন্দারা বার করেনি, এটা পশ্চিমী বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলি ইনক্লুডিং আমেরিকা CIA বার করেছিল, তথ্য প্রমাণ সহ মুশারফের টেবিলে ফেলেছিল। এবং তারপর আব্দুল কাদের খান একটা সাসপেনশনের মতো পরিস্থিতির, মানে পাকিস্তান থেকে পরমাণু অস্ত্রের ফর্মুলা, নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ডিজাইন লিক হয়েছে, এই ইতিহাস অন্তত 30 বছরের পুরনো। তার মানে আসিম মুনিরের হাতে পরমাণু অস্ত্রের এবং পরমাণু গবেষণার চাবিকাঠি থাকা সারা পৃথিবীর ক্ষেত্রে বিপজ্জনক। তার কারণ পাকিস্তান যে যুদ্ধে মধ্যস্থতা করছে আমেরিকা এবং ইরান, সেই ইরান পাকিস্তানের সঙ্গে একই বর্ডার শেয়ার করে। এবং ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ হচ্ছে কোন অজুহাতে? অজুহাতটা আমেরিকা দিচ্ছে, যদিও লক্ষ্যটা তেল, কিন্তু অজুহাতটা আমেরিকা দিচ্ছে ইরান পরমাণু অস্ত্র বানিয়ে ফেলতে পারে। ইরান পরমাণু অস্ত্র বানিয়ে ফেলতে পারে আর পাকিস্তানের আসিম মুনিরের হাতে পরমাণু গবেষণার চাবিকাঠি, এটা কিন্তু খুব বিপজ্জনক পরিস্থিতি। কারণ পাকিস্তানের বর্ডার বালুচিস্তানটা পেরোলেই ইরান, পাকিস্তানের বর্ডার পার হয়ে চোরাগোপ্তা পথে পাকিস্তানের নিউক্লিয়ার রিঅ্যাক্টরের নকশা এবং পাকিস্তানে পরমাণু বোমা বানানোর ফর্মুলা ইরানে যদি পৌঁছে যায়, ইরানের হাতে কিন্তু মিসাইল আছে, সেই পরমাণু বোমা তৈরি করে তা মিসাইলের মাথায় চাপিয়ে ইসরায়েলের ওপর ফেলার জন্য। ইরান থেকে আমেরিকা অনেক দূর, ইরান এখনও আমেরিকা অবধি পৌঁছতে পারে এমন কোনো মিসাইল তৈরি করতে পারেনি, কিন্তু ইরানের মিসাইল ইসরায়েলে পৌঁছতে পারে, এটা বিশ্ব দেখে নিয়েছে। এছাড়া অন্যান্য দেশেও পাকিস্তান থেকে পরমাণু বোমা এবং পরমাণু অস্ত্র তৈরির এবং পরমাণু নিউক্লিয়ার রিঅ্যাক্টরের নকশা চলে যেতে পারে, তাতে কিন্তু গোটা বিশ্বের বিপদ। সুতরাং আসিম মুনিরের হাতে এই পরমাণু ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড তৈরি হয়ে যাওয়ার পর, ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড তৈরি হয়ে যাওয়ার পর, NSC তৈরি হয়ে যাওয়ার পর আসিম মুনিরের হাতে সর্বময় ক্ষমতা যাওয়াটা কিন্তু শুধু ভারত নয়, গোটা বিশ্বের ক্ষেত্রেই বিপদ। এবং নির্দিষ্ট করে বললে বোধহয় আমেরিকা এবং ইউরোপের দেশগুলি যারা ইরানকে নিয়ে আতঙ্কে ভুগছেন, তাদের এবার ভেবে দেখার সময় এসেছে, কারণ তারা আরও একটা বড় বিপদে ইন্ধন দিচ্ছেন অথবা চোখ বুজে বসে রয়েছেন। পাকিস্তানকে সামরিক শাসন থেকে আবার প্রকৃত গণতন্ত্রের মধ্যে নিয়ে আসা অত্যন্ত জরুরি।